আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। 237 আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী। বগুড়া, ফেনী, দিনাজপুরে 3 আসনে খালেদা জিয়া। পৈতৃক ভূমি থেকে প্রথমবার লড়বেন তারেক রহমান। বগুড়া 7 বেগম খালেদা জিয়া, বগুড়া 6 তারেক রহমান। এক সপ্তাহের মধ্যে দলগুলোকে সংস্কার ও গণভোটে ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার। অন্যথায় অন্তর্বর্তী সরকারই নেবে সিদ্ধান্ত। সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। অন্যরা চাইলে আলোচনায় বসতে রাজি জামায়াত। পিআর সহ 5 দফা দাবিতে সমমনাদের নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা। মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কীভাবে সাড়া দেয়, তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই, এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ। সরকারের ভেতরের একটা অংশ নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে অভিযোগ এনসিপির। জুলাই সনদ আদেশ দিতে হবে ডক্টর ইউনূসকেই, বললেন নেতারা। রাজধানীর বাড্ডায় আবাসিক ভবনে জোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের। পরিচয় মিললেও খুলছে না রহস্যের জট। মোটিভ উদ্ঘাটনে পুলিশের তদন্ত। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে, শেষ হলো বিসিবির 7 ঘন্টার ম্যারাথন সভা। ছিলেন নতুন পরিচালক রুবাবা দৌলা, আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক। বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 237টি আসনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিএনপি, যেখানে দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 আসনে নির্বাচন করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া বগুড়া 6 আসন থেকে ক্যারিয়ারের প্রথম নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাকি 63 আসনে শরিকদের সাথে বোঝাপড়া ও দলীয় কোন্দল নিরসন করে পরে বিএনপি সমর্থিত বা মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। দুপুর 12টায় দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন চেয়ারপারসনের গুলশান কার্যালয়। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সেই বৈঠক চলে 5.5 ঘন্টা। তার মাঝে দুপুর 3টায় গুলশান কার্যালয়ে ডাকা হয় দলের সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের। গুঞ্জন ওঠে আজই দলের বেশিরভাগ আসনের ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা দিবে বিএনপি। 5:30টায় তাদের নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন বিএনপির মহাসচিব। বক্তব্যের শুরুতেই জানান, তফসিলের আগ পর্যন্ত পরিবর্তন পরিমার্জনের সুবিধা রেখেই প্রাথমিকভাবে 237 আসনে দলের প্রার্থী চূড়ান্ত করেছেন তারা। এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। আপনার বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি, অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্টারি বোর্ড মনে করে যে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন, সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আমরা পরিবর্তন নিয়ে আসবো। এরপর একে একে ঘোষণা করেন বিএনপির দলীয় প্রার্থীর নাম। চমক ছিল বাবার বাড়ি, জন্মস্থান, শ্বশুরবাড়ির জেলার 3 আসনে খালেদা জিয়ার প্রার্থী হওয়ার ঘোষণা। জন্মস্থান বগুড়া 6-এ প্রথমবারের মতো নির্বাচন করবেন তারেক রহমান। বগুড়া 6 তারেক রহমান, বগুড়া 6, বগুড়া 7 বেগম খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করবেন ঠাকুরগাঁও 1, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1, মির্জা আব্বাস ঢাকা 8, সালাউদ্দিন আহমদ কক্সবাজার 1, গয়েশচন্দ্র রায় ঢাকা 3, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ 2, হাফিজউদ্দিন আহমদ ভোলা 3, ডাক্তার জাহিদ হোসেন দিনাজপুর 6, আমির খুসরো মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 10, আব্দুল মঈন খান নরসিংদী 2। তবে ভোট করছেন না সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া। ঠাকুরগাঁও 1 আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কক্সবাজার 1
সালাউদ্দিন আহমেদ। খালেদা জিয়া ছাড়াও সরাসরি ধানের শীষের টিকিট পেয়েছেন 9 জন নারী নেত্রী। দলীয় মনোনয়ন পেয়েছেন এক ঝাঁক সাবেক ছাত্রদল নেতা। তালিকায় আছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল সাধারণ সম্পাদক। ভোলা 4 মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, গোপালগঞ্জ 3 SM জিলানি, চাঁদপুর 1 আনম এহসানুল হক মিলন, ঢাকা 14 সঞ্জিদা ইসলাম তুলি, ঢাকা 15 শফিকুল ইসলাম খান, ঢাকা 16 আমিনুল হক। ঢাকা জেলার 7টি আসন ফাঁকা রেখেছে বিএনপি। ঘোষণা হয়নি বাগেরহাটের কোনো আসনের প্রার্থী। ঘোষণা না হওয়া বাকি আসনে মিত্রদের জন্য ছাড় দিতে পারে বিএনপি। তবে ঘোষিত তালিকা থেকেও কয়েক জায়গায় পরিবর্তনের আভাস দিয়েছেন বিএনপি নেতারা। যদিও মিত্রদের জন্য সর্বোচ্চ 40টি আসন ছাড় দিতে চায় বিএনপি। দীর্ঘ অপেক্ষা আর নানান সমীকরণের পর অবশেষে 300 আসনের আংশিক ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে তরুণ নেতার পাশাপাশি দলের অভিজ্ঞ সাবেক সংসদ সদস্যদের। তবে ভোটের মাঠে জামায়াত বা তাদের জোটের চাইতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ধানের শীষের প্রার্থীদের জন্য দলের মনোনয়ন বঞ্চিত নেতাদের সক্রিয় করা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সুপারিশ জানানোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে এই আহ্বান জানানো হয়। এই সময়ের মধ্যে দলগুলো ঐকমত্যের সুপারিশ না জানালে সিদ্ধান্ত সরকারই নেবে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দলগুলোর মতভেদে উদ্বেগ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। দেশে বিদ্যমান রাজনৈতিক টানাপোড়েনের সূত্রপাত জুলাই সনদ প্রস্তুত ও তার পরবর্তী ঘটনা প্রবাহকে কেন্দ্র করেই। শুরুতেই এনসিপির স্বাক্ষর অনুষ্ঠান বয়কট, অনুষ্ঠানের দিন বিক্ষোভ সহিংসতা, এরপর শুরু হয় বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব। নোট অব ডিসেন্ট বাদ দেয়াকে জনগণের সঙ্গে প্রতারণা বলছে বিএনপি, আর জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জামায়াতের। আমরা বুঝে শুনে যেহেতু সিগনেচার করেছি, আমরা দ্বিমত পোষণ করার কথা কোনো প্রয়োজন হচ্ছে না আমাদের। যেটা আমরা সই করিনি সেটা দায়িত্ব আমরা গ্রহণ করব না। এমন প্রেক্ষাপটে সোমবার বিশেষ উপদেষ্টা পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনূসের সভাপতিত্বে অন্যান্য উপদেষ্টারাও এতে অংশ নেন। পরে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে দলগুলোর মতভেদে উদ্বেগ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। স্ব-উদ্যোগে আলোচনা করে বিরোধপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। আসিফ নজরুল জানান, এক সপ্তাহের মধ্যে দলগুলো ঐকমত্যের ভিত্তিতে সুপারিশ না জানালে সিদ্ধান্ত নেবে সরকার। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। প্রধান উপদেষ্টার ঘোষিত ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে রাজনৈতিক দলগুলোকে সেই সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টার আলোচনার আহ্বানকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী সহ সমমনা 8 দল। অন্যরা সাড়া দিলে সাড়া দেবেন তারাও। নির্বাচনী জোট না করলেও এক আসনে এক প্রার্থী দেবে সমমনা দলগুলো। 6 নভেম্বর গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক দেবে এই 8 দল। আর 11 নভেম্বর করবে সমাবেশ। এক সংবাদ সম্মেলনে জোট না করলেও এক আসনে এক প্রার্থী দেবে সমমনা দলগুলো। 6 নভেম্বর গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক দেবে এই 8 দল। আর 11 নভেম্বর করবে সমাবেশ। এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্ত জানান সমমনা 8 ইসলামী দলের নেতারা। আজকের এই
রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দলের সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন দলগুলোর শীর্ষ নেতারা। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান উপদেষ্টার আলোচনার আহ্বানকে স্বাগত জানান। বলেন, অন্য দলগুলো প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিলে আলোচনায় বসতে রাজি তার দল। সরকারকে রেফারির ভূমিকা পালন করতে আহ্বান জানান তিনি। আমরা এখন দেখতে চাই মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কীভাবে সাড়া দেয়। তো তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই, এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে গণভোট আয়োজনের দাবি জানান। ৬ নভেম্বর গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদান করবে এই ৮ দল। ১১ নভেম্বর করবে সমাবেশ। সমমনা দেশপ্রেমিক ৮টি রাজনৈতিক দল থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি, অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করতে হবে। এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয়, অগ্রগতি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ১১ নভেম্বর রাজধানীতে সমাবেশ করব। জামায়াতের নায়েবে আমির বলেন, নির্বাচনী জোট না করলেও এক আসনে এক প্রার্থী দেওয়ার চেষ্টা করছে সমমনা ৮ দল। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জানান, জাতীয় ইস্যুতে একসাথে থাকলেও জামায়াতের নেতৃত্বে জোট করছেন না তারা। জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলো, অন্যান্য দলগুলো আমরা একত্রিত হয়ে কাজ করছি বা আমরা জোটবদ্ধ হচ্ছি, এই ব্যাপারটা কিন্তু ওইভাবে আপনারা প্রচার করবেন না। আমরা নির্বাচনী একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করতেছি। জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে পরবর্তী নির্বাচন বৈধতা পাবে না। ৫ দফার বিষয়ে অনড় অবস্থানে আছে ৮ দল। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। সরকারের ভেতরের একটা অংশ নির্বাচন ভণ্ডুল করতে চাইছে বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির। নেতারা বলছেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টাকেই। সন্ধ্যায় বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, সরকার জুলাই সনদ নিয়ে সাপলুটু খেলছে। গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতকে দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন দল নিজেদের মতামত তুলে ধরেছেন। তবে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন অন্তর্বর্তী সরকার। সম্ভব হলে আগামী ১ সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এরই প্রেক্ষিতে বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে এনসিপির সংবাদ সম্মেলন। এতে নিজেদের অবস্থান তুলে ধরেন দলের নেতারা। এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা হয় নাই। শুরুতেই দলের সদস্য সচিব অভিযোগ করেন, নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে। তিনি বলেন, সংস্কারকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সরকার সংস্কার বাস্তবায়নের বিষয়ে নিজেরা উদ্যোগী না হয়ে বরং গা বাঁচানোর মনোভাব ব্যক্ত করছেন। সংবিধান সংস্কারের বিষয়গুলোকে প্রধান রেখে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা জারি করার আমরা দাবি জানাচ্ছি। আমাদের কাছে স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে যে সরকারের ভিতরের কোনো একটা অংশ সংস্কারকে ভণ্ডুল করে নির্বাচনকে বানচালের তারা পায়তারা করছেন। আক্তার হোসেন বলেন, গণভোট নিয়ে সরকার নিজেরা উদ্যোগ না নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ঠেলে দিয়েছে। এনসিপি আরও জানায়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারকেই উদ্যোগ নিতে হবে। অতি দ্রুত সময়ের মধ্যে ঐক্যবদ্ধ কমিশনের সুপারিশকৃত প্রস্তাব ১ অনুযায়ী সংবিধান সংস্কারের বিষয়গুলোকে অন্তর্ভুক্ত রেখে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্যই সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হচ্ছে। আরপিও ইস্যুতে সরকারকে পেছনের দরজা দিয়ে চাপ দেওয়ার অভিযোগও করে নাসির উদ্দিন পাটোয়ারি। আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের যে পথ সেটাকে রুদ্ধ করা হচ্ছে। সেটা আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে যদি কোনো বড় দল কোনো যদি ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে আপনারা তাদেরকে ভোট দিবেন না। এখন সরকার ভ্যাকেশনে থাকার কারণে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত হয়েছে এবং এই গণভোটের যে প্রশ্নটা এসেছে এটা বিএনপি কতটা মেজরিটি নিতে পারে আর জামাত কতটা মেজরিটি নিতে পারে, এই দ্বন্দ্ব যুদ্ধ মল্লযুদ্ধটা তারা রাজপথে নিয়ে এসেছে।
খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণায় শুভেচ্ছা জানিয়ে সংস্কার বাস্তবায়নে এগিয়ে আসতে বিএনপির প্রতি আহ্বান জানায় এনসিপি। আমাদের দল থেকে ওনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মিরপুরে বিসিবির সভা শেষে ব্রিফিং চলছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সাকিবকে আমি চিনি খুব ছোটবেলা থেকে, যখন সে বাংলাদেশ টিমে ঢুকে খেলে, তো ওই হিসাব থেকে আজকে 17-18 বছর তাকে আমি দেখি এবং তাকে চিনি এবং তাকে আমি মূল্যায়ন করি একজন ক্রিকেটার হিসেবে। আর বাকিটা বলার জন্য ডিসিপ্লিনারি কমিটি আছে, তারা বুঝবে, তারা বলবে সাকিবের পোস্টে ঢুকবে কি ঢুকবে। আপনাদের মতো করেই যে সাধারণ মানুষটা ক্রিকেটার হিসেবেই সাকিবকে মূল্যায়ন করে, সে কেন তার রেসপেক্ট পে করতে পারবে না? ক্রিকেটার হিসেবে যেই মানুষটা সাকিবকে মূল্যায়ন করে, কোনো পলিটিক্যাল পার্টির লোক না, ক্রিকেটার সাকিব। আমরা তো কখনো বলি না যে পলিটিক্যাল কোনো ইস্যু এখানে আছে বা পলিটিক্যাল কোনো এনভায়রনমেন্টের কারণে সাকিবের পোস্টটা ছেড়ে হচ্ছে বা সাকিবকে কোনো অ্যাপিয়ারেন্স দেওয়া হচ্ছে। আপনাদের আয়োজনে যে ঘটনাটা ঘটছে, বিসিবির আয়োজনে দ্বিপাক্ষিক সিরিজে, দেখেন আমাদের আয়োজন বলতে কি, আমাদের আয়োজন তো আপনিও সম্পৃক্ত আছেন, আপনি তো মিডিয়া ফোকাস করছেন এখানে, এখানে আপনারও দায়িত্ব আছে, আপনারও ওইভাবে খোলাসা করো না, ওটা আপনি কি বলবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু আমাদের ইস্যু হচ্ছে এইটা, আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রতিষ্ঠান যেটা কাজ করে বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে, তো সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে আপনি কথা বললেই ভালো যে কেন এই ঘটনা ঘটছে, তাই না? আর সাকিবের বিষয়ে আমার যে সফট কর্নার যেটা, সেটা বাংলাদেশের কারণে ওর ব্র্যান্ড ভ্যালু, এবং ও বাংলাদেশে একজন নিঃসন্দেহে আমাদের ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের, ওই আবেগ, ওই ফিলিংসটা থেকে আমি সাকিবের ব্যক্তি কার্যক্রম আমি পছন্দ করছি না। এক্স্যাক্টলি ওটাই, আমি ওটাই বলছি, আর কিছু না। আর ও পোস্টে ঢুকবে কিনা ঢুকবে আসলে ডিসিপ্লিনারি কমিটির ইস্যুটা আমার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছে তুর্কি সংসদীয় প্রতিনিধি দল। সোমবার যমুনায় তুরস্কের পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইলমাজের নেতৃত্বে 5 সদস্যের দলটি এই সাক্ষাতে অংশ নেয়। বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন তারা। মেহমেত আকিফ ইলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। এছাড়াও তুরস্কের দলটি রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে সেটা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর। এই মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে আনসার ভিডিপির নিরাপত্তা মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে কথা বলেন CAC। ভোটের দায়িত্বে নিয়োজিতদের উপর দেশ বিনির্মাণের দায়িত্ব পড়েছে বলে মন্তব্যও করেন তিনি। সচেতনতামূলক যে কার্যক্রম, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আনসার সদস্যদের ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম, যেখানে উঠে আসে ভোট কেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম। আয়োজনে ভাটারা আনসার গার্ড ব্যাটালিয়ন। অনুষ্ঠানে প্রধান অতিথি CEC AMM নাসির উদ্দিন। CEC তার বক্তব্যে বলেন, গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর। বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবো, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। এটা একটা আমি মিশন হিসাবে নিয়েছি, চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। এটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। সামাজিক মাধ্যমে অপতথ্য ও AI এর ব্যবহার রোধে সেল গঠন করেছে EC। সেখানে যে কোনো ঘটনার সঠিক তথ্য যাচাই বাছাই সম্ভব হবে। অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দেই, বিশেষ করে নেতিবাচক হলে তো খুব সদ্যোগে যতভাবে সম্ভব সেটা আমরা শেয়ার করার চেষ্টা করি। সাথে সাথে শেয়ার করবেন না, তথ্যটা যাচাই করে তারপরে আপনারা শেয়ার করতে পারেন। AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের অ্যাড্রেস করার জন্য আমরা একটা সেল খুলেছি। আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের যে কেন্দ্রীয় সেন্টারে যোগাযোগ করে আপনারা কিন্তু সত্য মিথ্যা যাচাই করতে পারবেন। এ সময় আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব জানান, আগামী সংসদ নির্বাচনে মোতায়েন হবে প্রায় 5 লাখ সদস্য। গত 1 বছরে 1,45,000 নতুন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের এই ডিজিটাল রেজিস্ট্রেশন হবে একমাত্র মানদণ্ড। যার সার্টিফিকেশন নাই তাকে আমরা এই নির্বাচনী মোতায়েনে সম্পৃক্ত করব না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করেছে প্রার্থীদের সমর্থকরা। তবে পছন্দের প্রার্থী মনোনয়ন বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করার ঘটনাও ঘটেছে কিছু স্থানে। মেহেরপুরের 2টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর আনন্দ মিছিল করেছে সমর্থকেরা। মেহেরপুর 1 সদর ও মুজিবনগর আসনে সাবেক এমপি মাসুদ অরুণ এবং মেহেরপুর 2 গাংনী আসনে সাবেক এমপি আমজাদ হোসেন মনোনয়ন পেয়েছেন। দিনাজপুর 6 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন প্রার্থিতা পাওয়ার খবরে আনন্দ মিছিল করেছে সমর্থকেরা। মিছিলটি হিলি স্থলবন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হিলি বাজারে গিয়ে শেষ হয়। পটুয়াখালী 1 আসনে অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বিএনপির মনোনয়ন পাওয়ায় মিছিল করেছে সমর্থকেরা। ঢোল পিটিয়ে আনন্দ মিছিলে যোগ দেন তারা। চট্টগ্রাম 4 সীতাকুণ্ড সংসদীয় আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে প্রার্থী মনোনীত না করায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একাধিক স্থানে ব্যারিকেড দেয় সমর্থকরা। গুরুত্বপূর্ণ এই মহাসড়কের সীতাকুণ্ড, ভাটিয়ারি, জলিল গেট, জোড়ামতল, কুমিরা, বাঁশবাড়িয়া ও ভাটিয়ারিতে ব্যারিকেড ও টায়ারে আগুন দেওয়ার কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বেশ কিছু গাড়ি ও কয়েকটি দোকান ভাঙচুর করে। এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা কাজী সালাউদ্দিন। মনোনয়ন বঞ্চিত হয় মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর কর্মী সমর্থকরা। সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার পাঁচচরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের 21 জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেট্রো রেলের ডিজাইনে ত্রুটি থাকতে পারে, ঠিকাদার পরামর্শক ঠিকমতো কাজ করেনি বলেই দুর্ঘটনা, এমনটাই জানিয়েছেন ডিএমটিসিএল এর এমডি ফারুক আহমেদ। বিনিয়োগের হিসাবে ঢাকার মেট্রো বিশ্ব সেরাদের কাতারে থাকার কথা থাকলেও তা হয়নি, এতে হতাশা প্রকাশ করেন তিনি। নতুনগুলোর ক্ষেত্রে প্রয়োজনে নকশা পরিবর্তন করা হবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক। বাণিজ্যিক চলাচলের 2 বছর না হতেই বিয়ারিংয়ের প্যাড খুলে একজনের মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছে মেট্রোর টেকসই ও নিরাপত্তা নিয়ে। এ নিয়ে যাত্রীদের মধ্যেও আছে অস্বস্তি। তাই সার্বিক বিষয় নিয়ে দিয়াবাড়ি মেট্রো রেল কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ডিএমটিসিএল। ব্যবস্থাপনা পরিচালক জানান, গত বছর বিয়ারিং প্যাড খুলে পড়ার পর ত্রুটি মেরামত করা হয়েছিল। এবার একই রকম ঘটনায় প্রাণহানির পর আবারও তদন্ত চলছে। দোষ কিন্তু বিয়ারিং এর না, বিয়ারিং যে লাগাইছে, যেভাবে লাগানো হয়েছে বা যে বুঝে নেওয়ার কথা সে বুঝে নিছে কিনা, ওইগুলি আমাদের দেখতে হবে। প্রতিটা বিয়ারিং খুলে আমার টেস্ট করতে হবে যেটা ফাংশনালি ওকে অর নট। এটা করা হয় না, বিকজ এটা লাইফ সাইকেল হলো 50 বছর। 50 বছর ডকুমেন্টেড দিয়েছে তারা। 33,000 কোটি টাকাতে লাইন 6 করা হয়েছে। এটার যে কাজের মান, আপনাদের যদি কেউ বুঝতে অসুবিধা হয় তাহলে আমার আর বলার কিছু নাই। বিশাল বিনিয়োগের পরও মেট্রোর স্থায়িত্ব নিয়ে হতাশ খোদ ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। দুষলেন পরামর্শক ও ঠিকাদারের অদক্ষতা ও গাফিলতিকে। উই শুড ব্রিং দ্যাম ইনটু দ্য জাস্টিস। যারা আগে কাজ বুঝে নিছে এবং প্রপারলি বুঝা নিচ্ছে এবং বুঝা দেয় নাই আমাদেরকে, তাদেরকে জাস্টিসে আনতে হবে। আমরা একটা এক্সটার্নাল ইন্ডিপেন্ডেন্ট সেফটি অডিট করাতে চাচ্ছি। ইট ইজ বিকাম এ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ 100 বছরের স্ট্রাকচার, 50 বছরের বিয়ারিং 2 বছর হয় নাই, এখনই আমার এই অবস্থা। এটা হয়তো আমার লেভেলের ইন্টারনাল রিসোর্সে না করে এক্সটার্নাল করালে আমরা হয়তো আরো বেটার আউটকামস পাবো। মেট্রোর নতুন রুটগুলোর খরচ কমাতে প্রতিযোগিতা বাড়ানোর কথা জানান এই এমডি। আমরা স্মার্ট ফাইন্যান্সিং খুঁজতেছি, যেটাতে ন্যাশনাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে, আমার লোকাল জিনিস ইউজ হবে, বিদেশ থেকে আনতে হবে না, ক্যাপাসিটি বিল্ডিং করবে অর্গানাইজেশনগুলির, আর আমরা যাতে স্বচ্ছ করতে পারি। আমাদেরকে তারা 70 তলা 80 তলা বিল্ডিং দেখিয়েছে, কিন্তু যখন তারা ডিজাইন করছে আমাদের একটা মেট্রোতে তারা উপরে কোনো বিল্ডিং রাখে নাই, টিওডি রাখে নাই। কমলাপুর 4th কোয়ার্টার ট্রায়াল রান শেষ করবো ডিসেম্বরের 31-এর ভিতরে 26।
এবং আমরা চাচ্ছি 1 জানুয়ারিতে পাবলিক রেভিনিউ অপারেশন করার জন্য। পিলার বাস স্টেশনে পোস্টার ফেস্টুন না সাটাতে অনুরোধ জানান তিনি। পিলারের ভিতরে যে লেখালেখি হচ্ছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বাড্ডায় একটি ভবনের পরিত্যক্ত কক্ষ থেকে উদ্ধার করা জোড়া মরদেহের পরিচয় মিললেও খুলছে না রহস্যের জট। বাইরে থেকে তালাবদ্ধ কক্ষের ভেতরে কি করে এমন পরিণতি হলো নিহতদের? এটা কি শুধুই প্রেমের সম্পর্ক নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? এমন অনেক প্রশ্ন সামনে রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। নিহত নারীর মায়ের অভিযোগ আমলে নিয়ে হত্যা মামলা দায়ের করা হয়েছে বাড্ডা থানায়। রোববার বাড্ডার একটি ভবনের নিচতলায় পরিত্যক্ত মেশিন কক্ষ থেকে অন্তরঙ্গ অবস্থায় একজন নারী ও একজন পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দুজনই গত 7 দিন ধরে ছিলেন নিখোঁজ। ভবনটির 3য় তলা ও বিপরীতে একতলা একটি ভবনে চলে ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসার মহিলা শাখার কার্যক্রম। দীর্ঘদিন মাদ্রাসারই কেয়ারটেকার ছিলেন নিহত সাইফুল। একই প্রতিষ্ঠানে কয়েক মাস ধরে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন নিহত শাকিলাও। কাল্পনিক ঘটনা, মানে 7 দিন যাবত এভাবে ছিল, কোনো খোঁজ খবর নাই। হঠাৎ করে আবার একটা দুর্গন্ধ আসতেছিল, সেই অনুযায়ী আমরা তারপর আবার মোটামুটি খোঁজ করে লাশ পাওয়া গেছে। মানে বিষয়টা আমরা ভাবতে পারতেছি না। আমরা তো জানি কারণ একটা মেয়েও নিখোঁজ, সেও নিখোঁজ, তা আমরা সবাই জানতেছি মনে হয় এই করছে, ভাইগে গেছে বা ওইরকম ধরনের একটা কিছু। আমরা যারা অভিভাবক আমরা সাইফুলের কাছেই সবসময় টাকা পয়সা দিতাম, মাসিক বেতন, আর এটাই আর কি। আর যারা প্রকৃত দোষী, আমি মনে করি যে প্রকৃত দোষী তার সর্বোচ্চ শাস্তি হোক। এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকরাও মানতে পারছেন না এই অপমৃত্যু। সবার কৌতূহল, দুজন মানুষ একই সাথে কিভাবে ঢলে পড়ল মৃত্যুর কোলে। কক্ষে তালা লাগানো 3য় ব্যক্তি বা কে? সবার মাঝেই ঘুরে ফিরছে এমন অসংখ্য প্রশ্ন। ভিতরে লাশটা পড়ে আছে, কিন্তু বাইরে থেকে কে তালা মারলো? প্রকৃত দোষীটা কেটা? আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা বিনোদন অনুরোধ জানাই, যেমন প্রকৃত দোষীকে যেমন আমরা বের করতে পারি। যখন জেনারেটর কিনি, জেনারেটর কেনার পরে আমরা ওই বাড়িওয়ালার দোতলায়ও লাইন দিয়েছি। এই সুবাদে বাড়িওয়ালার ওই যে ফ্যাক্টরিতে আমাদের জেনারেটর রাখার একটা সুযোগ দিয়েছেন। সুযোগ দেওয়ার ফলে সাইফুলের কাছে একটা চাবি দিয়েছেন। ওই চাবিটা সাইফুলের পাশেই হানিফ সাহেব উদ্ধার করেছেন। আরেকটা চাবি তো বাড়িওয়ালার কাছেই। তালা দিল কে, এটা তো ভাই আমরা বলতে পারবো না। ভবন মালিক জানান, নিহতদের কাজে কখনো সন্দেহ জাগেনি। জেনারেটর চালু ও বন্ধ করতে চাবি ছিল সাইফুলের কাছে। তবে সিসি ক্যামেরা নষ্ট থাকায় তাৎক্ষণিক অপরাধীদের চিহ্নিত করা যায়নি। আমার সিক্স সেন্স যেটা মনে হচ্ছে যে সাইফুল কি ভিতরে ঢুকে কাউকে চাবিটা দিয়ে গেল, বা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে কি আরেক সেট চাবি আছে, কারণ সাইফুল বাড়িতে যাওয়ার পরেও তো জেনারেটর চলেছে। নিহত নারীর মা মনোয়ারা বেগমের অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা দায়ের হয়েছে বাড্ডা থানায়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে জানায় পুলিশ। আমার শাকিলা শাকিলার খবর হইতেছে না, আপনার শাকিলা আর এই ছেলেও যে টাইমে নাই বুঝপাই না, আপনার শাকিলা তো আপনি কইতেছেন এই টাইমে, আমি এই টাইমে তো আমার শাকিলাও নাই। এটাই তো কথা, কে নিয়ে মারলো? এখানে ভিকটিম যে মহিলা ছিল, একজন মহিলার মা বাদী হয়ে মামলা করছেন। এটা অবশ্যই একটা হত্যা মামলা, হত্যা হিসাবে সে অভিযোগ করছেন এবং আমরা হত্যা মামলা রুজু করছি। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। বিশেষ নিয়োগ ও সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানো সহ 5 দাবিতে আন্দোলনরত প্রতিবন্ধী গ্রাজুয়েটদের সঙ্গে সংহতি ও সরকারের কাছে তাদের দাবি পূরণের আহ্বান জানিয়েছে এনসিপি নেতারা। সোমবার সন্ধ্যায় শাহবাগ থানার সামনে প্রতিবন্ধী গ্রাজুয়েটরা অবস্থান নিলে সেখানে উপস্থিত হন এনসিপি নেত্রী সামান্তা সহ 3 সদস্যের প্রতিনিধি দল। এ সময় এনসিপি নেতারা বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা সরকার প্রতিবন্ধীদের চাকরি দিতে ব্যর্থ হয়েছে। এ সময় সমাজ কল্যাণ উপদেষ্টার কার্যক্রম নিয়ে সমালোচনা করেন এনসিপি নেত্রী সামান্তা। আন্দোলনকারীরা জানান, তারা 16 দিন ধরেই রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে আছেন। মঙ্গলবার কাফনের কাপড় পরে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রার ঘোষণা দেন তারা। এই 16তম দিনে এসে আজকে প্রথম কোন রাজনৈতিক দল আমাদেরকে সংহতি জানানোর জন্য এসেছে, তার নাম হচ্ছে এনসিপি। রাষ্ট্রকে বলবো যে দ্রুত সম্ভব যে দাবিগুলো মেনে ভাইদেরকে ঘরে ফেরার ব্যবস্থা করা যায়, তা আপনারা দ্রুত ব্যবস্থা নিন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদের অনেক কিছু করার ম্যান্ডেট আছে, তাদেরকে অবশ্যই এই কাজগুলো সমাধান করে যেতে হবে। সবকিছু নির্বাচিত সরকারের উপর চাপানোর কোনো সুযোগ নাই। সরকারের প্রস্তাবে রাজি হয়ে মার্চে টঙ্গীতে বিশ্ব ইজতেমা করবে তাবলিগ জামাত।
সংবাদ সম্মেলনে কথা জানিয়েছে সুরাই নেজাম। পাশাপাশি গত আয়োজনে ইজতেমা মাঠে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার সহ সাজা নিশ্চিতের দাবি জানান তারা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয় তাবলিগের কার্যক্রম সুরাই নেজামের তত্ত্বাবধানেই হবে। বিদেশি মেহমানদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজীকরণ সংক্রান্ত পরিপত্র জারির কথা বলেন বক্তারা। তাবলিগ জামাত বাংলাদেশ সাথী জনাব রুহুল আমিন সাহেব সহ উপস্থিত সুধীবৃন্দ ও দায়িত্বশীল গণরা ঢাকা। যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন একটু পরিচয় উপস্থিত আছেন সাদ সাহেবের অনুসারী যারা, তারা এই 2025-এর জানুয়ারিতে 14 থেকে 16 পর্যন্ত এই দিনগুলোতে সর্বশেষবারের জন্য বিশ্ব ইজতেমায় তারা সেখানে ইজতেমার মাঠে তারা কার্যক্রম পরিচালনা করবে। তারা সেই শর্ত পূরণ করবে সেই মতে তারা স্বাক্ষর করেছে এবং সেইভাবে তারা মাঠে তারা প্রবেশ করেছিল। ভবিষ্যতের বন্দর খ্যাত বে টার্মিনাল আগামী 2030 সালের মধ্যে চালুর লক্ষ্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। 17,000 কোটি টাকার এই টার্মিনাল নির্মাণে ব্রেক ওয়াটার ও ড্রেজিং শুরু হচ্ছে আগামী বছর থেকে। এই কাজে আগ্রহী বিডারদের নিয়ে মতবিনিময় সভায় বন্দর চেয়ারম্যান জানান এটি হবে বিশ্বমানের প্রকল্প। বিশ্বব্যাংকও এরই মধ্যে 7,500 কোটি টাকা ঋণ ছাড় করেছে। বন্দর থেকে 6 কিলোমিটার দূরে পতেঙ্গা ও হালি শহরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে নির্মিত হবে বে টার্মিনাল, যেটিকে বলা হচ্ছে ভবিষ্যতের বন্দর। থাকবে 4টি টার্মিনাল। এরই মধ্যে ড্রেজিং এবং ব্রেক ওয়াটার নির্মাণে সহজ শর্তে প্রায় 7,500 কোটি টাকা ঋণ ছাড় করেছে বিশ্বব্যাংক। এরপর কিছুদিন কেটে গেলেও অবশেষে তৎপর হয়েছে চট্টগ্রাম বন্দর। ড্রেজিং এবং ব্রেক ওয়াটার নির্মাণ কাজে আগ্রহী দেশি বিদেশি বিডার তথা ঠিকাদারদের নিয়ে মতবিনিময় করেছে সংস্থাটি। 2030 সালে বে টার্মিনাল চালুর লক্ষ্যের কথা জানান বন্দর চেয়ারম্যান। আমাদের টার্গেট হলো যে টার্মিনাল 1 যেটা, এটা 2030-এর মধ্যে অপারেশনে যাওয়া। তো আমরা যদি আগামী বছরের মাঝামাঝি যদি আপনার ড্রেজিংয়ের কাজগুলো শুরু করতে পারি, চ্যানেল অ্যাক্সেস ড্রেজিং, আমার মনে হয় 2030-এর মধ্যে ইনশাল্লাহ আমরা অপারেশনে যেতে পারব। বে টার্মিনালে বিনিয়োগ এবং পরিচালনায় আগ্রহী বিদেশি অনেক কোম্পানি। 2টি টার্মিনাল দেয়া হচ্ছে বিদেশি অপারেটরকে। জাতির জন্য একটা গর্ব করার মতো একটা প্রজেক্ট হবে। অ্যাটলিস্ট নেক্সট 100 ইয়ার্স আমরা এই প্রজেক্টের ভায়াবিলিটি এনশিওর করে আমরা করব। এই বে টার্মিনাল দিয়ে কিন্তু আমাদের ডাইরেক্ট শিপিংয়ের রাস্তা ওপেন হয়ে যাবে। ইউরোপ, তারপরে আপনার ফার ইস্ট, এদিকে আমরা সরাসরি এখন জাহাজ পাঠাতে পারি না, তখন কিন্তু এখান থেকে আমরা শুরু করতে পারি। সভায় উপস্থিত বিশ্বব্যাংকের প্রতিনিধি জানান বৈশ্বিক প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ায় ঠিকাদার নিয়োগ করা হবে। আগ্রহী ঠিকাদাররাও মেরিন ডেভেলপমেন্ট বিষয়ে মতামত দেন। The objective is when we start procurement of breakwater and access channel, we want 100% success. So which means we have to know what the market has to offer, what are the competition in the market so that we can better design the tendering document. This is a game changer project of Bangladesh. এখানে প্রচুর পরিমাণে কোম্পানি এসছেন যারা এই প্রজেক্টটাতে ইন্টারেস্টেড। তো এটা খুবই হাইলি কম্পিটিটিভ হবে, আপনি কারিগরি দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে দুইটা দিক থেকেই। মামুন নুরশি তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। অবশেষে শেষ হলো বিসিবির ম্যারাথন বোর্ড সভা। বিকেল 3টা থেকে শুরু হওয়া সভা চলে রাত 10টা পর্যন্ত, যেখানে সভাপতি ও পরিচালকদের সাথে ছিলেন এনএসসি থেকে আসা নতুন নারী পরিচালক রুবা বাদৌলা। বিপিএল এর 6 দল কারা হচ্ছেন তা জানানো হবে মঙ্গলবার। গুঞ্জন থাকলেও আলোচনা হয় ফিক্সিং নিয়ে। তবে আসন্ন বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচের দায়িত্বে থাকছেন মোহাম্মদ আশরাফুল, টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক, পাশাপাশি দায়িত্ব পালন করে যাবেন মোহাম্মদ সালাউদ্দিন। নারী ক্রিকেটারদের বেতন ভাতা 35% বাড়ানোর সিদ্ধান্ত হয় বোর্ড সভায়। এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে অংশ না নিলে সেই ক্লাবকে অবনমন করার সিদ্ধান্ত হয় সভায়। আয়ারল্যান্ড সিরিজের জন্য আমাদের ডাইরেক্টর আব্দুর রাজ্জাক সাহেবকে ওনাকে টিম ডিরেক্টর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। উনি ওই সিরিজে টিম ডিরেক্টর হিসাবে এডিশনাল রোল রেসপন্সিবিলিটি নেবেন।
আর এছাড়া ব্যাটিং কোচ হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে স্পেশালাইজড ব্যাটিং কোচ আয়ারল্যান্ড সিরিজের জন্য। নারী ক্রিকেটারদের ডেইলি অ্যালাউন্স $50 থেকে $75 আর ট্যুর ফি $25 থেকে $50 রেইজ করা হয়েছে। এটা বোর্ড মিটিংও অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওনাদের যে মান্থলি স্যালারি আছেন যারা আমাদের কন্ট্রাক্টভুক্ত প্লেয়ার, তাদেরকে অন অ্যান এভারেজ 35% করে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা সম্ভব নয়, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি আবারও ইরানের সাথে পরমাণু চুক্তিতে পৌঁছতে আগ্রহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই প্রেক্ষিতে এই মন্তব্য করেন আলী খামেনি। বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করছে, সামরিক ঘাঁটি তৈরি করছে। এসব বন্ধেরও আহ্বান জানান দেশটির সর্বোচ্চ নেতা। بعضی‌ها تاریخ رو مرگ بر آمریکای شما میدونن در این اواخر همه دنیا دیدن পুরো বিশ্ব ইসরায়েলের নৃশংসতার নিন্দা জানিয়েছে, তবুও যুক্তরাষ্ট্র দেশটিকে অন্ধভাবে সমর্থন করেই যাচ্ছে। যদি তারা সম্পূর্ণরূপে জায়নবাদী শাসনের প্রতি সমর্থন ত্যাগ করে, মধ্যপ্রাচ্য থেকে তাদের সামরিক ঘাঁটি সরিয়ে নেয় এবং এ অঞ্চলে হস্তক্ষেপ বন্ধ করে, তবে সমঝোতার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তা না হলে নিকট ভবিষ্যতেও সম্পর্কের উন্নয়ন সম্ভব নয়। এই ছিল রাতের বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।